294 শুরুতে যে খবরে আমরা নজর দেব, রায়গঞ্জের বীরনগরে একটি বহুতল আবাসনের নিচে থাকা একটি প্রসাধনী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। 7টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। লেলিহান শিখা, আগুনের সেই লেলিহান শিখা দেখতে পাচ্ছেন। বকুলধাম এই বিল্ডিংটির নাম, এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দোতলায় এখনো পকেট ফায়ারের আশঙ্কা রয়েছে। খালি করা হয়েছে আবাসনটিকে। ঘটনাস্থলে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন যায়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এটা প্রাথমিক অনুমান, কারণ পুরো ঘটনায় তদন্ত সাপেক্ষ। তারপরেই বোঝা যাবে কি করে আগুন লাগলো, কেনই বা আগুন লাগলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল বিধানসভায় একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দমকল মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসা করেন যে এ রাজ্যে অগ্নিকাণ্ডের পরিসংখ্যান কি, তার উত্তর কিন্তু দিতে পারেননি সুজিত বসু। আর তখনই রীতিমতো তাকে ধমক খেতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকেও আমি এই ঘটনার পর রায়গঞ্জের এই বীরনগরের যে অগ্নিকাণ্ড, সেই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, কিন্তু যদিও তার কোনো উত্তর আমরা পাইনি। ডিএম অরবিন্দ কুমার মিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি। এতক্ষণ হয়ে গেল, 7টার সময় আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গেল না কেন? এটা 6টা সাড়ে 6টা দিকে ইনসিডেন্ট হয়েছিল। ইমিডিয়েটলি ইনফরমেশন পাওয়ার পরে আমাদের দমকলের ইঞ্জিন ইমিডিয়েটলি স্পটে পৌঁছে। আমাদের প্রশাসনের এন্ড থেকে এসডিও বিডিও ওরা স্পটে যায়, और এটা আপনার ইনফরমেশনের জন্য বলে দিয়ে বহুত ইমিডিয়েটলি রেসপন্ড করাতে আমরা আগুনের উপরে কন্ট্রোল এসে গেছে। এখন ওখানে টোটাল 18 ফ্ল্যাট ছিল, লোকদেরকে সেফলি ওখান থেকে বাইরে আনা গেছে। কোনো সেরকম কাউকে কোনো লাইফের কোনো লস या फिर কাউকে সেরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। और ইমিডিয়েট রেসপন্স করার জন্য আগুনটা পুরোপুরি কন্ট্রোলে আনা গেছে। দেখুন, আগুন কন্ট্রোলে এসেছে আপনারা বলছেন, কিন্তু আমরা যতদূর খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত পকেট ফায়ারের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বারবার এইভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় আগুন লাগছে। রায়গঞ্জে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একটা প্রসাধনী দোকান, একটা আবাসন, তার নিচে প্রসাধনীর দোকান, তার মানে অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোথাও ঘাটতি ছিল। আপনারা কি জানতে পেরেছেন প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত? এটা আমরা যখনই তদন্ত হবে তখনই বলতে পারবো, लेकिन এখনই এটাই আমাদের বলার কি আমাদের ইমিডিয়েট রেসপন্স করাতে কোনো হিউম্যান লাইফ কোনো ডেঞ্জারে পড়েনি, সবাইকে সেফলি আমরা রিমুভ করে নিয়েছি। সেরকম বহুত ইমিডিয়েট রেসপন্স করে আমরা আগুনটাকে একটু কন্ট্রোলে আনতে পেরেছি। একদমই, ধরুন প্রাণহানি হয়নি নিশ্চিতভাবে, আপনি যেটা বললেন যে প্রাণহানি হয়নি, নিশ্চিতভাবে এটা অত্যন্ত ভালো খবর। কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একটা আবাসনের মধ্যে প্রচুর মানুষ বসবাস করেন, তার নিচে দোকান রয়েছিল এবং প্রসাধনীর দোকানেই আগুন লাগে। খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, হুড়োহুড়ি পড়ে যায়। তারা নিচে নেমে এসেছেন, তাদের প্রাণহানি হয়নি, এটা ভালো খবর। কিন্তু কেন এই ধরনের ঘটনা বারবার এই বাংলাতে ঘটবে বলতে পারেন? এটা একটু যখনই পুরো ইনকোয়ারিটা হবে যখন বুঝতে পারবো কি কেন এটা হচ্ছে। लेकिन আমাদের প্রাইমারি যে ইন্টেনশন ছিল যেন কোনো হিউম্যান লাইফ, কোনো লোকের যেন কোনো ক্ষতি না হয়, ওটা আমরা অ্যাটলিস্ট এনশিওর করতে পেরেছি। তো ওটা ইমিডিয়েটলি আমাদের টিম, ফায়ার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেছে, অ্যাডমিনিস্ট্রেশন ইমিডিয়েটলি রেসপন্ড করেছে, মিউনিসিপ্যালিটি ওখান থেকে যারা আছে কর্তারা ওরা ইমিডিয়েটলি রেসপন্স করেছে। তো সেরকম কোনো ইনসিডেন্ট কোনো और কিছু হতে পারতো, কিন্তু সেরকম কিছু ঘটেনি। সেরকম ইমিডিয়েট রেসপন্স করাতে প্রাথমিকভাবে আপনারা কি তথ্য পাচ্ছেন? অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো সমস্যা ছিল, এটা ম্যাডাম দেখেই বলতে পারবো, এখন নাকি কিছু অন্য বলার কোনো সমস্যা, রক্ষণাবেক্ষণের সমস্যা? এটা একটু পরে দেখে যখন পুরো তখন বলতে পারবো, এখনো তো প্রাথমিক কিছু বলার সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আর এরপর আজকে দিনের সব থেকে বড় খবর, যেদিকে সবার নজর ছিল, গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রোষে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। আদালতে সদুত্তর দিতে ব্যর্থ কমিশন, ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির আখড়া, চাপের মুখে তদন্তের আশ্বাস রাজ্যের। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ নিয়ে অসংখ্য অভিযোগ উঠছে। এবার কমিশনের গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অস্বচ্ছতা, স্বজন পোষণের অভিযোগ, আর যার জেরে কলকাতা হাইকোর্টের রোষের মুখে কমিশনের সচিব।
কমিশনের কাজে ক্ষুব্ধ বিচারপতি সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যের তদন্তে ভরসা না থাকার কথাও জানিয়েছেন তিনি। অভিযোগ, 2019 সালের 4 মে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ হয়েছে। 5 শতাধিক অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। এই নিয়ে আদালতের প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ কমিশন। অবৈধভাবে চাকরি পাওয়া 25 জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবারের মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশনের সচিব জানিয়েছেন, আঞ্চলিক অফিসগুলি তার নিয়ন্ত্রণে নেই। রাজ্য সরকারও কমিশনের কাজ সম্পর্কে কার্যত অন্ধকারে। কিভাবে হচ্ছে অবৈধ নিয়োগ? স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তারা এই রেকমেন্ডেশন করেনি, অথচ হাইকোর্টে বিভিন্ন মামলার মধ্যে অর্ডার হয়েছে এবং বিভিন্ন লোক চাকরি পেয়েছে। তাহলে বিষয়টা কি, সেটাই তদন্ত হওয়া দরকার, যে কারা অ্যাপয়েন্টমেন্ট পেল। মাননীয় হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন সেই রায়তে আমরা খুশি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে প্যানেলে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমরা চাই। এবং প্যানেল মানে একটা দুর্নীতি মুক্ত প্যানেল তৈরি হোক, সেটাও আমরা চাই। এবং আমরা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট, এবং কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে জবের দাবি, কারণ আমরা দীর্ঘ 4 বছর ধরে বঞ্চনার শিকার। এই প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। আমি ওয়েট করছি হাইকোর্টের ফাইনাল জাজমেন্টের জন্য। বিরোধী দলনেতা হিসেবে বলছি, এত বড় স্ক্যাম, দুর্নীতি অন্য কোথাও নেই। বহুদিন ধরে যাতায়াত করছে বাংলার মানুষ, কোর্টের কাছে বিচার চাইছে। আমি বিচারপতির এই রায়কে শুধু ধন্যবাদ নয়, অকুণ্ঠ অভিনন্দন জানাবো। যদি ঘুঘুর বাসা এতে ভাঙে তাহলে বাংলার মঙ্গল। আদালতে চাপের মুখে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি গঠন করে উচ্চ পর্যায়ের তদন্তের কথা বলেছে রাজ্য। কিন্তু যোগ্য প্রার্থীরা কতদিনে নিয়োগপত্র পাবেন? শচীন রক্ষিত এবং ঈশানদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরো প্রশাসকেরা নজর দিচ্ছেন না পরিষেবার দিকে। গাছাড়া মনোভাব ওয়ার্ড কোঅর্ডিনেটরদের মধ্যেও। পুরো পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভের কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর। আর তাই রাজ্যের সব পুরসভায় অবজারভার নিয়োগ করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না রাজ্যের পুরসভাগুলির। বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগেই কাজ চলছে প্রশাসক বসিয়ে। প্রাক্তন কাউন্সিলরদের মধ্যে এসেছে গাছাড়া মনোভাব। এই পরিস্থিতিতে বেহাল পুর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিভিন্ন পুরসভাগুলিতে কাজ না হওয়ার খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে তাই নতুন সিদ্ধান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজের তদারকির জন্য রাজ্যের সব পুরসভায় একজন করে অবজারভার নিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। খলিল, তোমরা একটা কাজ করো তো, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে অবজারভার দাও, যে সারা এলাকা ঘুরে দেখবে কে কোথায় কাজ করছে আর করছে না, কোথায় কোথায় কি কাজ বাকি আছে, কোনটা জনগণের অসুবিধে হচ্ছে, তার ডিটেলস রিপোর্ট আমি এই জেলায় চাই। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শাসক দলের নেতারা। তিনি চাইছেন নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে, ছোট মোটো সমস্যা যেগুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই সমস্ত ত্রুটি বিচ্যুতির সমস্যাগুলো সমাধান করবে। তাই অবজারভার নিয়োগের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো সিদ্ধান্ত। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি সিপিএম নেতাদের মতে দুর্নীতি ঢাকার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। পৌরসভাগুলোতে ব্যাকডোর দিয়ে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা উনি করেছিলেন চেয়ারপারসনকে বসিয়ে, সেগুলো যেভাবে চুরি করেছে কোনো হিসেব নেই, অডিট রিপোর্ট ঠিকঠাক নেই। মানুষের ভোটাধিকার গণতন্ত্রকে অস্বীকার করে টাকা লুট চলছে। লুটটা কি করে হবে এবং লুটের বন্টন যেন ঠিকমতো থাকে, এবং লুটকে কেন্দ্র করে পার্টির অভ্যন্তরে ওদের তৃণমূলের অভ্যন্তরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা তার রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে। এতে মানুষের উন্নয়নের কোনো কথা নেই। প্রথমে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে, পরে ধাপে ধাপে বাকি পুরসভাগুলির নির্বাচন হবে। তার আগে পুরো পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। বিজেপির বিক্ষোভে বুধবার উত্তাল হলো বিধানসভা। 3টি ইস্যুতে মুলতবি প্রস্তাব দাবি করে বিজেপি। অধ্যক্ষ প্রস্তাব খারিজ করে দেওয়ায় শুরু হয় বিক্ষোভ। অধিবেশন থেকে ওয়াকআউট করে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যে লাগাতার নারী নির্যাতন, মদের দাম কমানো এবং বেকারত্ব, এই তিনটি ইস্যুতে বুধবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চায় গেরুয়া শিবির। কিন্তু এতে আপত্তি জানান অধ্যক্ষ। মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। অধিবেশন থেকে ওয়াকআউট করে বিধানসভার সামনে বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। অনেকের কথায় দেখবেন ঔদ্ধত্য, আমরা 200 জন যদি চিৎকার করি তোমাদের কথা বলতে দেব না। উদয়ন গুহ বলছেন বিরোধী দলনেতা থেকে যদি না চাই কথা বলতে দেব না। তাহলে বিধানসভা বিরোধীদের জায়গা, জনগণের জায়গা, সেইখানে কণ্ঠরোধ করা হচ্ছে। বিধানসভায় বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধী প্রস্তাব পাশ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর কালকে যে রেজলিউশন পাশ করা হলো সেটার কোনো মানে হয় না, কারণ কি অলরেডি অর্ডার পাস হয়ে গেছে। সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য যে অর্ডার পালন করবে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো মনে করতে পারেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নয়, কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যেই, তাকেও এই অর্ডার পালন করতে হবে। পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে খোঁচা দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওরা না আসল কথা কি লেখাটাও এখনো ভালো মতন প্র্যাকটিস করতে পারেনি। আমি অধ্যক্ষকে বললাম আপনি এটা গ্রহণ করেন কী করে, তা সত্ত্বেও তার উদারতা, বিরোধীরা পার্টিসিপেট করুক তিনি, তাই তাকে পড়বার অনুমোদন দিয়েছেন। মুলতবি করতে দেবেন কেন? তিনি পড়বার অনুমোদন দিয়েছেন, সেটাই তারা পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন ভিন রাজ্যের নেতাদের দিয়ে বাঙালিদের অপমান করা হচ্ছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। পাল্টা ত্রিপুরায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বলে খোঁচা দেন পার্থ চট্টোপাধ্যায়। শাসক আর বিরোধী দলের বাকযুদ্ধে বুধবার রীতিমতো সরগরম রইল বিধানসভা। রিপাবলিক বাংলা। ফের জিটিএর অডিট নিয়ে রাজ্যকে তোপ রাজ্যপালের। জগদীপ ধনখড়ের সুরেই জিটিএর দুর্নীতি নিয়ে সরব বিমল গুরুংও। জগদীপ ধনখড়ের বক্তব্যকে স্বাগত অনিত থাপারও। জিটিএর অডিটের ইস্যুতে পাহাড়ে আবারও তুঙ্গে রাজনৈতিক তরজা। জিটিএর অডিট নিয়ে ফের টুইট রাজ্যপালের। ভিডিও আপলোড করে রাজ্যের বিরুদ্ধে আবার তোপ দাগলেন। কেন 10 বছর ধরে অডিট হয়নি প্রশ্ন তুলে জিটিএকে দুর্নীতির আখড়া বলে মন্তব্য করেছেন জগদীপ ধনখড়। ডক্টর অমিত মিত্রা, চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট, and Finance Minister for Law need to respond why there has been no CAG audit of Gorkha territorial administration for over 10 years. जगदीप धनखड़ सुरे जीटीए दुर्नीति निये सौरभ हुए गोरखा जनमुक्ति मोर्चा सभापति बिमल गुरुंग। नहीं, यहाँ पर इतना करप्शन हुआ है, इसीलिए तो ये विवाद चल रहा है ना। तो वो लोग तायर तमार वो जो कर रहा है तो उसका आदत बन गया ना, खाने का, वो छल कपट करने का। राज्यपाल सुरे जीटीए कैग ऑडिटर पक्षे सवाल करेছেন অনিত থাপা। हम बार-बार ऑडिट के लिए अभी अप्लाई मतलब बोल रहा है, ऑडिट होना चाहिए, गवर्नमेंट का नियम है, हम ऑडिट को जरूरी वेलकम करता हूँ। गवर्नमेंट में प्रति एवरी ईयर ऑडिट होना चाहिए, मेरा व्यू वो है। টুইটে রাজ্যপালের বক্তব্যকে স্বাগত জানালেও এতদিন জিটিএর অডিট নিয়ে কেন কথা হয়নি সেই প্রশ্ন তুলেছেন ভারতীয় তামাংপন্থী অখিল ভারতীয় গোর্খা লীগের সাধারণ সম্পাদক এসপি শর্মা। ये कैग ऑडिट रेगुलर बेसिस में होनी चाहिए थी। दुख तो इस बात की है कि गवर्नर जो पद में है उन्हें आजकल ये इस विषय की याद आ रही है, जबकि पिछले 10 साल में कैग ऑडिट लेके कोई पहल नहीं हुई। বুধবারে জগদীপ ধনখড়ের টুইটে ফের রাজভবন বনাম নবান্ন সংঘাতের ইঙ্গিত। সেই সঙ্গে আবারও জিটিএর অডিটের ইস্যুতে তুঙ্গে পাহাড়ে রাজনৈতিক চর্চা। দার্জিলিং থেকে কিরণ ছেত্রী রিপোর্ট, রিপাবলিক বাংলা। এখতিয়ার বাড়লেও পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে বিএসএফ, আজ সাফ জানালেন বিএসএফ এর এডিজি। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও মিলেমিশে কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবারই বিধানসভায় পাশ হয়েছে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধী প্রস্তাব। বুধবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সীমান্ত রক্ষী বাহিনী। লর্ডসিনহা রোডের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএসএফ এর এডিজি ওয়াই.বি. খুরানিয়া। তিনি স্পষ্ট জানান, বিএসএফ কোনো তদন্তকারী সংস্থা নয়, তাদের উদ্দেশ্য দেশকে সুরক্ষিত রাখা। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আগের মতোই কাজ চলবে বলে জানান এডিজি। I can only say in my official capacity I have nothing to do with political allegations from this side or that side. সম্প্রতি বিএসএফকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিএসএফ এর এডিজি। As I said earlier, we take every allegation very seriously. There is a laid out SOP on how the various allegations, complaints will be dealt with, and that process is followed.
And let me make it very clear also, there are vested interests also who will like for their various activities that they indulge at the immoral activities that they indulge at the border, in various trans-border crimes that they indulge in, to make allegation against the security force. And we do receive such allegations and complaints. But as I said earlier, each and every complaint or allegation that is received is properly inquired into and actions are taken depending upon the outcome of the inquiry. উদ্দেশ্য প্রণোদিতভাবে সীমান্ত রক্ষীদের মানহানি করার চেষ্টা চলছে বলে এদিন ফের মন্তব্য করেছেন বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একজন দুজন আছেন যাদের বিএসএফ এর জন্য হয়তো বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, ভোটার আসতে পারছে না, যেতে পারছে না। ওখানে যে অনৈতিক দেশবিরোধী কাজ হয়, যারা তার সঙ্গে যুক্ত আছেন তাদেরই কষ্ট হচ্ছে, তারা এই ধরনের কথাবার্তা বলছেন। কোনো একজন জনপ্রতিনিধি, একজন নেতা, রেসপন্সিবল ব্যক্তি সমাজের জন্য তার এই ধরনের কথা বলাটা খুবই দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই কিছু না কিছু স্বার্থ আছে, নাহলে এই ধরনের যারা দেশের অতন্ত্র প্রহরী, যাদের জেগে থাকার উপরে আমাদের ঘুমানোটা নির্ভর করে, সেই মানুষগুলোকে বিনা কারণে অপমান করছেন কেন? তারা তো এখানকার লোকই না, অন্য রাজ্য থেকে এসেছেন। তারা সবসময় বন্দুক উঁচু করে দেশের বাইরের দিকে তাকিয়ে আছেন, যাতে কেউ না ঢুকে আমাদের উৎপাত করতে পারে। তাতে যদি কেউ বিরোধিতা করে, মনে করতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এখতিয়ার বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না বলে সাফ জানিয়েছে বিএসএফ। পুলিশ এবং সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে সমন্বয় বজায় রেখেই কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএসএফ এর এডিজি। রিপাবলিক বাংলা। কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা উদ্বোধনে আমন্ত্রণপত্রে নাম নেই বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নাম থাকলেও নাম নেই বিজেপি বিধায়ক ও সাংসদের। মাথাভাঙায় বিজেপি সভাপতি প্রদীপ বসাককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। সোনারপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। ধূপগুড়ির সুপারমার্কেট এলাকায় সারের দোকানে অভিযান জেলা কৃষি দপ্তরের আধিকারিকদের। কৃষকদের অভিযোগ, ডিএপি সারের দাম বেশি নেওয়া হচ্ছে। দোকানে সার মজুত থাকা সত্ত্বেও সেই সার বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ। হাওড়া আরটিওকে 21,000 টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের। হাওড়া স্টেশন ঘুষুরি রুটে 7 অটো চালককে পারমিট দেয়নি আরটিও, আর এর জন্য যথাযথ কারণ দেখাতে না পারায় আরটিওকে জরিমানা আদালতে। চুরির অপবাদ, 4 বছরের শিশুকন্যাকে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত মহিলা। বারাসতের ঘটনায় চাঞ্চল্য।